পরোটা, ছেড়াই যায় না। আচ্ছা, পরোটা একটু নরম করে বানাতে পারো না? বুঝি তো, আমি এই বাড়িতে থাকি, এটা কেউ পছন্দ করছে না। তোর বাবা মারা যাওয়ার পরে দিন দিন আমি এই বাড়ির অবহেলার পাত্রী হয়ে যাচ্ছি। মা চুপ করো তো, এই পরোটাও ও বানায়নি, এটা দোকান থেকে কিনে আনা হয়েছে। হয়েছে, নিজের বউর আর সাফাই করতে হবে না। মা, আমাদের বাড়িতে তো সবাই এরকম ভাজা ভাজা মচমচে পরোটা খেতেই পছন্দ করে। হয়েছে, মুখে মুখে তর্ক করো না। এত শক্ত পরোটা আবার কারো বাড়ির পছন্দ হতে পারে সেটা আমার জানা ছিল না। বাপের বাড়ির অভ্যাস, এখন একটু ছাড়ান দাও। মা থামবা, না হলে আমি কিন্তু উঠে চলে যাব। তোর বউকে চুপ করতে বলতে পারিস না? হ্যাঁ, তার মুখে তো সারাদিন খই ফোটে, ওর জন্য তো কথাই বলতে পারি না বাড়িতে। মা, আমি তো বাসায় কথাই বলি না। চুপ করো। এই, তুই ওকে কিছু বলিস না কেন? মা কি বলবো, তোমাদের জন্য না একটা দিনও আমি শান্তিতে নাস্তা করতে পারি না। নাস্তাটা করে যা। হলো তো তোমার, এখন শান্তি হলো তো? এখন ইচ্ছা মতন পরোটা খাও। আমি আবার কি করলাম? না, তুমি তো কিছু করো নাই, সব কিছু করলাম তো আমি। কি ব্যাপার, ঠান্ডা হয়ে যাবে তো, খাচ্ছ না কেন? নাস্তা করব না। কেন, কি হয়েছে? নাস্তা করবে না কেন? কোনো সমস্যা? ভাইয়া নাস্তা না করে অফিসে চলে গেছে। তোমাকে কে বললো? এই খবর তো কারো কাছ থেকে শুনতে হয় না। তোমার মায়ের চিৎকার শোনোনি? খেয়াল করিনি, আমি তো কিচেনে ছিলাম। এক কাজ করো, আমাকে তাহলে অন্তত এক কাপ চা দাও। কিছু একটা না খেয়ে গেলে তো আমার বউটার মন খারাপ হবে আবার। আর মন খারাপ বাদ দাও। সকালবেলা ঘুম থেকে উঠে তোমার জন্য এত শখ করে নিহারি রান্না করেছিলাম। ওয়াও, দুর্দান্ত। আচ্ছা কাজ করো, তুমি তাহলে নাস্তাটা টিফিন ক্যারিয়ারে দিয়ে দাও ঝটপট। আমি এখনই দিচ্ছি, নাও তুমি চাটা খাও, আমি এখনই দিচ্ছি। আচ্ছা থাক, দরকার নেই, ভাইয়াকে নিয়ে ক্যান্টিনে নাস্তা করে ফেলবো না। আচ্ছা, এভাবে আর কতদিন চলবে? যতদিন পর্যন্ত আমার শাশুড়ি আম্মার মাথা ঠান্ডা না হয়। তোমার মতো বোন জামাই কয়জনের কপালে জুটে বলো তো? দেখ, থাকবেই তো, বউয়ের সাথে নাস্তা না করে, মানে কি বলবো, বোনের ভাইয়ের সাথে নাস্তা করবে। গেলাম। সাবধানে যেও। চিংড়ি মাছ কেউ এরকম সাদা সাদা করে রান্না করে? মা, মা এত মরিচের গুঁড়া দিচ্ছেন, আপনার ছেলেটা অ্যাসিডিটি হবে। তার মানে কি? তুমি কি বলতে চাও? আমি আমার ছেলেকে মেরে ফেলতে চাচ্ছি? আমি কি সেটা বললাম নাকি? শোনো, 30 বছর ধরে এই সংসারে আমি রান্না বান্না করে সবাইকে খাওয়াচ্ছি, সবাই আমার রান্নার প্রশংসা করে, আর এখন তুমি বলছো যে তোমার কাছ থেকে আমার রান্না শিখতে হবে? আমি তো তা বলিনি যে আমার কাছ থেকে আপনার রান্না শিখতে হবে। মামা, আর একটু কষাতে হতো। এই, তুই এখানে কি করছিস? বেহায়া মেয়ে কোথাকার, যা এখান থেকে, আমার সামনে থেকে যা। যাইতেছি। কিরে, ভাবির সব কাজ শেষ? না, তো কাজটা সেরে একেবারে এখানে আয়। গিয়েছিলাম, আপনার মা আপনার ভাইয়ের বউরে জ্ঞান দিতেছে। শুনেন আপা, আমার আম্মাও না রাগী মানুষ আসছিল, তাই আপনার মার মতো এরকম দরজার মহিলা আসছিল না।
ঘাম। মা, রান্নাঘরে অনেক গরম, আপনি ঘামছেন, মাথা ঘুরে পড়ে যেতে পারেন। আপনি যান, আমি দেখছি। এই তো আসছো আসল কথায়। তুমি চাচ্ছ যে আমি এই বাড়ি থেকে চলে যাই। আমি এই বাড়ি থেকে চলে গেলে তো তোমার শান্তি হয়, আমি বুঝি না। মা, আমি আবার কখন বললাম আপনি বাড়ি থেকে চলে যান? আমি ওরে বসে কাজ করবার চাই না। ঝর্ণা, ঝর্ণা এদিকে আয়, শোন শোন ঝর্ণা। মা, আমার তো সর্বনাশ, আমার তো মাথা গরম হয়ে গেছে। তোর ভাবি। আরে তুমি এমন করছো কেন? তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? হাঁপাবো না। তোর ভাবি আমাকে ওই বাড়ি থেকে বের করে দিতে চায়। আমার নিজের ছেলের বাড়ি থেকে আমাকে বের করে দিতে চায়। কত বড় সাহস! আমি নাই, আমার যেন কেমন লাগছে, আমার মাথা ঘোরাচ্ছে। শুনেন, ঠান্ডা পানি দিয়ে না একটু লেবুর শরবত খান, মাথা ঘুরানি ঠিক হয়ে যাবে। একটা চটকানা মারবো, ফাজিল মেয়ে কোথাকার। আমার ডিসিশন ফাইনাল, আমি আর কাজ করব না। কাজ করলে করবি, না করলে নাই। থাম তো এখন, যা এক গ্লাস ঠান্ডা পানি আর মার জন্য তেল নিয়ে আয়। মা, তুমি এরকম পাগলামি করলে হবে? আমি আছি না, আমি দেখছি, তুমি একটু শান্ত হও। শান্ত হব? আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়? হ্যাঁ, আমাকে বের করে দিতে চায়। চিন্তা করতে পারিস, আমার ছেলের বাড়ি থেকে আমাকে বের করে দিতে চায়। কত বড় সাহস হয় মেয়ের! প্রিমা, প্রিমা, তুমি অফিসে যাও নাই? গেছিলাম অফিসের কাজেই, বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একটু দেখে যাই। এটা আবার কি? আইসক্রিম তোমার জন্য। তুমি তো নাস্তা করোনি সকালে। তুমিও তো নাস্তা করোনি। করেছি, অফিসে তুহিনের সাথে নাস্তা করেছি। মা কোথায়? আরে বলো না, রান্না করছিলাম, মা আসলো, আমি বললাম যে আপনার রান্না করে আসার দরকার নেই, আপনি যান, গরম এখানে। উনি আমাকে উল্টো ভুল বুঝলো, বললো আমি নাকি উনাকে এই বাসা থেকে বের করে দিচ্ছি, এটা সেটা বলতে বলতে ঝর্ণার বাসা চলে গেছে। উফ, মা যে কি করে না। আচ্ছা, তুমি কি মায়ের কথায় খুব কষ্ট পাও? মোটেই না। আমার কষ্ট হয় যখন দেখি যে তুমি আমার কষ্টতে কষ্ট পাও। আসলে এটাই আমার আনন্দ, তুমি আমাকে বোঝো। তোমার মুখের দিকে তাকালে আমি আমার সব কষ্ট ভুলে যাই। আজকে আসুক করুন, তারপর দেখবো তোর একদিন কি আমার একদিন। এই মাস আসুক। ঝর্ণা, তোর ভাইরে খুন করে ফেলছে আমার অরুণ। কি হলো মা? কে কাকে খুন করলো? তো আজকে খুন করেনি, কিন্তু কালকে ঠিকই খুন করবে, দেখিস। আচ্ছা, করলে করবে। প্রেমা, আমি গেলাম। আমি ঝর্ণার বাসায় চলে যাব, একবারে চলে যাব, কিন্তু ঝর্ণা কি আমাকে রাখবে? সব শত্রুকে বেটে ধরেছি। মায়ের আচরণ তো দিন দিন অসহনীয় হয়ে যাচ্ছে। মানে কখন কাকে কি বলছে কোনো ঠিক ঠিকানা নেই। ভাইয়া, মানে আমার তো বয়স হয়েছে, একটু বেশি বয়স হয়ে গেলেই তো মানুষজন একটু নিরাপত্তাহীনতায় ভোগে। এই বয়সে তারা মানে খুব লোনলি ফিল করে। তুমি কি বলতে চাও? মানে আমি বলতে চাই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে যেমন নানা রকম রোগ বৃদ্ধি পায়, তেমনি মনেও নানা রকম অসুস্থতা দেখা দেয়। আসলে শরীর ও মন এই দুটো নিয়েই তো আমরা মানুষ। বাবা মারা যাওয়ার পর থেকে না মা কেমন খিটখিটে হয়ে গেছে, হীনমন্যতায় ভুগতে থাকে। সবসময় তার ধারণা সবাই তাকে অবহেলা করছে, কিন্তু বিষয়টা তো আসলে ঠিক না। কথায় কথায় শুধু বলে ভাবি নাকি মাকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে। এই সবই হচ্ছে নিরাপত্তাহীনতার প্রভাব, মানে হারানোর ভয়।
আর ভাইয়া ভাবিও না একটু কেমন জানি করে, প্রায় সময় মায়ের মুখের উপর উত্তর দিয়ে দেয়। মার তো বয়স হয়েছে, ভাবি একটু মানিয়ে নিলেই পারে। আচ্ছা, তুমি একটা কাজ করলেও তো পারো। তুমি দুজনকে একটু বেশি করে সময় দাও, ওনাদের অভিযোগগুলো শোনো, কথা বলো, দেখবে এক সময় সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সরাসরি বলতে গেলে আবার হিতে বিপরীত হবে না তো? কিন্তু ভাইয়া, সমস্যা দেখে হাত পা গুটিয়ে বসে না থেকে সমস্যার সম্মুখীন হওয়াটা ভালো না? আচ্ছা ভাইয়া, ভাবি আমাদের বাসায় আসেন না কেন? কারণ মা নিষেধ করেছে। কেন? আচ্ছা যাক, তুমি তো আর অফিসে যাচ্ছ না এবেলায়, আমি উঠি। থাক তাহলে, জান না। ভাবি আমাদের বাড়িতে আসে না কেন জানো? কেন? মায়ের ধারণা ভাবি এই বাড়িতে আসলে আমি খারাপ হয়ে যাব। মানে এটা কেমন কথা বলো তো? আমার না সত্যি ওদের জন্য খুব খারাপ লাগে। এটা কোনো কথা? আপনি চা করে নিয়েছেন? আমি তো করতাম। তোমার শ্বশুর বেঁচে থাকতে মাগরিবের পর পর আমরা চা খেতাম। অপেক্ষা করেছিলাম তো, তারপর হঠাৎ মনে হলো তোমার শ্বশুর তো বেঁচে নেই, তোমার শ্বশুরও এই দুনিয়াতে নেই, আর এই সংসারে আমার কদরও নেই। আপনার ছেলে ফোন করেছিল, কথা বলছিলাম, আমাকে ডাকতেই তো পারতেন। হ্যাঁ, এখন তো তোমার কাছে আমার ভিক্ষা চাইতে হবে, এক কাপ চা দাও, এক কাপ চা দাও। আর চা চাইতে হবে না আপনাকে, কাল থেকে সময় মতো পেয়ে যাবেন। দেখো প্রেমা, তুমি আর কথা বলো না, কথায় কথা বাড়ে। এক কাপ চাই তো আমি নিজেই বানিয়ে খাবো, এবারে সব কাজই তো আমার করতে হয়। ঝর্ণার বাসায় তো মাঝে মাঝে শাশুড়ি এসে থাকে, কই ওখানে তো চিল্লাচিল্লি হয় না? খবরদার, খবরদার, তুমি আমার মেয়ের নাম মুখে আনবে না। তুমি জীবনে ওর মতো হতে পারবে? ঝর্ণার আদব কায়দা আছে, সেজন্য ওই বাড়িতে চিল্লাচিল্লি হয় না। তোমার মধ্যে সেই আদব কায়দা কই? আরে বাবা, আমি বুঝি না তোর সমস্যা কি, তুই তোর কাজ করবি। আমার কোনো সমস্যা নাই, তাই আপনার মা সারাটা দিন আপনার ভাবির পিছনে লাগিয়ে থাকে। একদম ফালতু কথা বলবি না আমার সামনে। আমার মা মোটেও এরকম না, আমার মাকে আমি খুব ভালো করে চিনি। তোর মাকে চেনা বাদ দিয়ে তোর ভাবিটাকে একটু ভালো মতন চিনতে চেষ্টা কর। মা, ভাবি আবার কি করলো? কি করে নাই বল? সারাদিনে একটা কাপ চা বানিয়ে খাওয়ালো না, আর বলে কিনা আমি নাকি সারাদিন চিল্লাচিল্লি করি। ভাবি না একদম ঠিক কথাই কইছে, মিথ্যা কথা কই না। আপনি সারাদিন চিল্লানির উপরে থাকেন। আর চুপ কর, একটা থাপ্পড় মেরে একেবারে গালে সব দাঁত ফেলে দিব। চাকরের মতো থাকবি। দেখেন, আমি চাকর না, কাজের লোক, আর আমি আপনার বাসায় কাজ করুম না। না করলি যা। আরে কি আশ্চর্য, একদম চুপ। মার সাথে তর্ক করবি না। এখন চুপচাপ গিয়ে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে ঝালমুড়ি বানিয়ে নিয়ে আমরা সবাই মিলে খাবো। যা। যাইতাছি। মা, তুমি আমার কাছে আসো, আসো। মা, তোমার কি হয়েছে আমাকে বলো তো? তোমার কি আজকাল ভীষণ একা একা লাগে? লাগে তো, তোর বাবা তো আমাকে একলা ফেলে চলেই গেল, তাও তো কতদিন হলো। শোনো মা, তোমার যখনই খারাপ লাগবে তুমি আমার কাছে চলে আসবে, আমার সাথে থাকবে। কি বলিস এসব? হ্যাঁ, নিজের সংসার ফেলে আমি মেয়ের সংসারে এসে থাকবো? এটা কি হয়? আর মন খারাপের কথাই যদি বলিস, যাকে পছন্দ করি না সে যদি সারা দিন নাকের ডগা দিয়ে সারাক্ষণ ঘুরতে থাকে, তাহলে কার মন ভালো লাগে?
এক কাপ চা দিল না। বুঝতে পারিস আমার অবস্থা? বিয়ের আগে তো তুমি সব সময় আমাকে চা বানিয়ে দিতে। হ্যাঁ তো শোনো মা, প্রতিটা মেয়ে তার বাবা মায়ের অনেক আদরে আহ্লাদে বড় হয়। বিয়ে করে যখন নতুন একটা সংসারে হঠাৎ করে আসে, তাকে সেই সংসারে একদম পূর্ণ স্বাধীনতার সাথে ছেড়ে দিতে হয়। সে নিজের মতো সবকিছু গুছিয়ে নেবে। ভাবির প্রতিটা কথায় তুমি খুঁত ধরো না, সবকিছুতে এভাবে বাধা দিও না। একটা সময় পর দেখবে ভাবি নিজে থেকেই তার সকল দায় দায়িত্ব কর্তব্য মাথায় তুলে নিবে। তুমি এত বেশি দুশ্চিন্তা করো না মা, একটু সময় দাও। মা, তুই দেখি তোর ভাইয়ের মতন কথা বলছিস আজকাল। কি যে বলো না মা, তুমি না আসলে কিছুই বুঝো না। নাও তুমি ঝালমুড়িটা খাও। লক্ষ্মী মা আমার, আমার কথাটা বোঝার চেষ্টা করো। প্রতিটা মেয়ে সংসারে কিছু অধিকার নিয়ে আসে, আর স্বামীরও দায়িত্ব স্ত্রীকে তার সেই কর্তব্য অধিকারগুলো বুঝিয়ে দেওয়া। এখন এই অধিকার বুঝিয়ে দেওয়াকে যদি কোনো শাশুড়ি মনে করে যে আমার ছেলের বউ আমার সংসার নিয়ে যাচ্ছে, আমার ছেলের ওপর থেকে আমার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, এই সংসারে এই ঘরে আমার কোনো কর্তৃত্ব নেই, তাহলে তো মহা বিপদ মা। ভাবির সমস্ত কিছুই তো এখন তোমাকে আর ভাইয়াকে নিয়ে, তোমাদের ভালো লাগা মন্দ লাগা নিয়েই তো ভাবির আজীবন কাটাতে হবে। তুমি যদি এভাবে অশান্তি করো আর সব কিছুতে মানে এত নিরাপত্তাহীনতায় ভুগো মা, তাহলে এই অশান্তি বাড়তেই থাকবে, এই দ্বন্দ্ব কোনোদিনও শেষ হবে না। তুই আমাকে এত জ্ঞান দিস না তো, এত উল্টাপাল্টা কথা বলিস না তো। তোর এই বয়সটা আমি অনেক আগেই পার হয়ে আসছি। তোমাকে না বুঝে কোনো লাভ নেই। এই বয়সটা তুমি পার করে আসছো তো, এই বয়সে তোমার যত অপ্রাপ্তি আছে এগুলো এখন ভাবির উপর চাপিয়ে দিতে চাচ্ছ। আমি ঠিকই বুঝি, ঠিকই বলছি মা। তুমি আমার দিকে তাকাও, সারাটা জীবন তুমি কি করেছো? প্রথমে শ্বশুর শাশুড়ি, তারপর সন্তান হওয়ার পর স্বামী সন্তান, তাদের শখ আহ্লাদ পূরণ করা, ছোট ছোট বিষয় সবকিছু খেয়াল করেছো। কিন্তু তুমি নিজের জন্য কি করেছো মা? কিচ্ছু করনি। মন মতো কোথাও ঘুরতে যাও না, কিছু রান্না করে নিজের জন্য আলাদাভাবে খাওনি। সারাটা জীবন শুধু আমাদের পেছনে ব্যয় করেছো। এখন ভাবি যদি নিজের থেকে তার কোনো মনের আশা পূরণ করতে চায়, নিজের একটা ইচ্ছা পোষণ করে, তোমার কাছে এটা বাড়াবাড়ি মনে হচ্ছে। নিজের অপ্রাপ্তিগুলা তোমার জমতে জমতে আজকে বিশাল বড় পাহাড় হয়ে গেছে, আর আজকে তুমি এটাই চাচ্ছ যে ভাবিও এই পাহাড়ের মধ্যে থাকুক। বিমা, কি ব্যাপার, কাঁদছো কেন? মন খারাপ নাকি? মা বকা দিয়েছে সেই কারণে মন খারাপ? শোনো, আমি জানি যে সব ফ্যামিলিতে একটু একটু ঝামেলা হয়, কিন্তু মা ইদানিং অতিরিক্ত করতে চায়। আমার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ মন খারাপ করো না। মায়ের বয়স হয়েছে, আর বয়স্ক মানুষজন একটু অভিমানী হয়। এরা যখন অভিমান করে একদম বাচ্চাদের মতো, তাদের সাথে শিশুদের মতোই আচরণ করতে হয়। ঝগড়াঝাটি বা বকাবকি না করে স্বাভাবিকভাবে কথার ছলে বুঝিয়ে বললেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি মন খারাপ করে থাকো, খারাপ লাগাটা কেবল বাড়তেই থাকবে। বিষয়টা তো সাধারণ একটা বিষয় যে আমি বলতেও খারাপ লাগছে। মা চা খায়, তুমি তখন ফোন করেছিলে, চা দিতে দেরি হয়েছে, সেটা নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, চিল্লাচিল্লি করেছে। মায়ের পছন্দের দিকে একটু খেয়াল রেখো, দেখবে ঠিক হয়ে যাচ্ছে। মানে তুমি চিন্তা করে দেখো যে মা সারা জীবন অন্যের পছন্দের জিনিসগুলি রান্না করেছে, এখন মায়ের পছন্দের জিনিসগুলি তুমি যদি রান্না করে তার সামনে নিয়ে যাও, সে কতটা খুশি হবে ভেবে দেখো।
তোমার চোখে মা হয়তো তোমার কষ্টের কারণ, কিন্তু কে জানে মাও হয়তো ভালো নেই। মা আগের প্রজন্মের মানুষ, আর তুমি আরেকটি পরিবার, আরেকটি পরিবেশ থেকে এখানে আসছো। মতবিরক্ত হতেই পারে, তার জন্য ঝগড়াঝাটি, মন খারাপ করে সমাধান করা যাবে না। হাসতে হাসতে তুমি মাকে তার সমস্যাগুলি বলো, আমার মনে হয় সমাধান হয়ে যাবে। আর না হলে ঝর্ণার সাহায্য নাও, আর আমি তো রইলামই। কি সকাল সকাল এমন মিষ্টি মুখ? গিয়েছিলে কোথায়? মায়ের ফ্ল্যাটে? না, পাশে গিয়েছিলাম। পাশেটা কোথায়? ক্লিনিকে গিয়েছিলাম। কোথায়? ক্লিনিকে। ক্লিনিকে কেন? ক্লিনিকে কারণ বিশাল বড় একটা খবর আছে। খবরটা কি? খবরটা কি হতে পারে তুমি গেস করো। তুমি গেলা ক্লিনিকে, এখন বলছো যে বিশাল বড় একটা। আচ্ছা, আমাকে খামাখা বোকা বানিও না তো, বলো না। তুমি তো বোকাই। আমি প্রেগনেন্ট। সত্যি? আম্মা শুনেছেন, ঝর্ণা তো প্রেগনেন্ট। কি 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 রে, তুহিন এটা কি বলে? সত্যি? হ্যাঁ মা। হ্যালো, ও চলে এসছো? আচ্ছা আচ্ছা, আমি আসছি। ঝর্ণা, মা বাস স্ট্যান্ডে চলে এসছেন, আমি যাই, মাকে নিয়ে আসি। আচ্ছা, তুমি একটা কিছু মুখে দিয়ে তারপর যাও। না, মা আসছেন, বেশি করে মিষ্টি নিয়ে আসি, তারপর সবাই মিলে একসাথে বসে খাবো। আচ্ছা ঠিক আছে। আম্মা আসছি আমি। সাবধানে যেও। মা তুমি বসো না। এই মাকে আনতে যাই মানে কি? আরে ওর মাকে আনতে গেল, আমার শাশুড়িকে। তোর শাশুড়ি আসছে কেন? আমার উপরে তোদের ভরসা নেই? আরে মা, এসব কি বলো? তোমার উপর ভরসা থাকবে না কেন? আম্মা অসুস্থ, চিকিৎসার জন্য ঢাকায় আসতেছে। ও, কয়দিন থাকবে? আগে আসুক, যতদিন ইচ্ছা ততদিন থাকবে, সুস্থ না হওয়া পর্যন্ত। দেখিস আবার একবারে থেকে না যায়। থাকুক না, অসুবিধা কোথায়? শোন, শ্বশুর শাশুড়ি সংসারে থাকা মানে সংসার আর সংসার থাকে না, শ্মশান হয়ে যায়। তা তো তোমাকে দেখে বুঝতেই পারছি। তোর নিজের শরীরেই তো এখন যত্ন নেওয়া দরকার। এখন অসুস্থ শাশুড়ি আসলে তার সেবা করবি না নিজের দিকে খেয়াল রাখবি? মা থামো তো, থামো প্লিজ, থামো। তোমার এসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। তুমি সব সময় এসব করো। তুমি যাও তো, যাও প্লিজ যাও। আচ্ছা যাচ্ছি, আর কোনোদিনও তোদের বাড়িতে আসবো না। প্রতিদিন তো এই একই কথা বলো, নতুন কিছু বলো। অরুণ, অরুণ, এই অরুণ কোথায়? মা ও তো তুহিনের সঙ্গে বাইরে গেল। শুনেছো, আমাদের ঝর্ণা তো প্রেগনেন্ট। ও মা, তাই নাকি? বলতো ঝর্ণার কি হতে পারে, ছেলে না মেয়ে? দুইটাই আবার পারে। না চড়ায় গালের সব কয়টা দাঁত ফেলে দিব। ইডিয়েট কথাকার, দুটো হতে যাবে কোন দুঃখে? আপনি তো আমার কথার গ্রামারে বুঝলেন না, না বুঝে গালমন্দ শুরু করছেন। আমি কইছি পোলো আবার পারে, মাইও আবার পারে। তুই এত মেজাজ দেখাচ্ছিস কেন আমাকে? হ্যাঁ, আমি কি তোর মেজাজের ধারধারি? আমি আপনার মেসেজের ধারধারি না,
আমি আপনার পোলার বোন না যে আপনি আমার যখন যা করবেন তাই শুনো। আই রোজ যা এখান থেকে। যাইতেছি। মা আসেন, নাস্তা খাবেন। তুমি নাস্তা খাও না এখনো? আমি তো আপনাকে ছাড়া খাই না। গরম আছে নাস্তা? জি গরম আছে। আচ্ছা আচ্ছা। মা আমার একটা গুড নিউজ আছে। গুড নিউজ? জি। তোমারও বাচ্চা কাচ্চা হবে নাকি? জি না মা, আমাদের বাসার পাশে একটা কিন্ডারগার্টেন আছে না, ওখানে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওরা কনফার্ম করেছে। কি? তুমি চাকরি করলে এই সংসার দেখবে কে? মা আমি মাস্টার্স পাশ করেছি, এখন একটা চাকরি করে নিজে রোজগার করার অধিকার আমার নেই? নিজের অধিকারের কথাই যদি বলো তাহলে বিয়ে করতে গিয়েছিলে কেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো মা? আমি ভালো আছি আপনার দোয়ায়। কতদিন পরে আসলেন। ডাক্তার কি বলেছে? দেখো, ডাক্তার বলল যে মাকে এবার বেশ কিছুদিন ঢাকায় থাকতে হবে, 15 দিন বা 1 মাস পর পর চেক আপ করাতে হবে। তবে ভয়ের কিছু নেই, ডাক্তার বলেছে। বাবা আমাকে বাড়ি পাঠিয়ে দে। মা, বাবাকে হারিয়েছি, তোমাকে তো সহজে হারাতে পারবো না। হায়াত মত তো আল্লাহর হাতে। আম্মা আপনি এসব কি বলেন? এসব কথা বলতে হয় না। আচ্ছা তোমরা কথাবার্তা বলো, আমি একটু আসছি। চলেন মা, আপনি ভিতরে চলেন। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনি অসুস্থ, তাই দেখা করতে আসলাম। জি আমি একটু অসুস্থ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো ডাক্তার দেখালেন? হ্যাঁ ডাক্তার বলল যে ঢাকায় থাকতে হবে। হ্যাঁ, কতদিন থাকতে হবে? এইটা আসলে 6 মাসও হতে পারে, আবার 1 বছরও হতে পারে। 1 বছর? ইয়ে, তাহলে বরং আপনি দেশেই চলে যান, কারণ ঢাকা শহরে থাকা যায় কি জঘন্য অবস্থা। ঢাকা শহরে থাকতে পারবেন না, এখানে মানুষ থাকে না, আপনি দেখতেই তো পাচ্ছেন। তারপরেও তো ঢাকা শহরে মানুষ গিজ গিজ করে, মানুষ তো দেখি সব ঢাকা শহরেই আসতেছে। মা আমি নামাজ পড়বো। জি মা, আপনি ভিতরে চলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার নামাজের আপনি চলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা আপনি রেস্ট করবেন, আসেন। নামাজ পড়ে আপনি রেস্ট করবেন। মা, কি ব্যাপার? তোমার চোখে পানি কেন? মন খারাপ? কি হয়েছে? কিছু না। কিছু তো একটা হয়েছেই। কি হয়েছে? মা আমাকে চাকরি করতে দিবে না। কি বলো? কেন? মা কোথায়? আমি এখনই মায়ের সাথে কথা বলছি। মা! আই না, খবরদার মাকে কিছু বলবে না। মাকে আমি বাড়িতে পাঠিয়ে দেবো ভাবছি। না, মা এই বাসাতেই থাকবে। কিন্তু এ বাসাতে মা থাকলে তুমি তোমার স্বাধীনতা পাবে না, তুমি তোমার ইচ্ছা মতো সংসারটাকে গুছিয়ে নিতে পারবে না। না পারি, মা কোথাও যাবে না, মা আমার সঙ্গে এই বাসাতেই থাকবে। ঝর্ণার শাশুড়ির সাথে দেখা করতে গিয়েছিলে? কিভাবে যাব? মা তো এই বাসা যেতে না করেছে আমাকে। না করলেই তুমি শুনবে কেন? একটা মানুষ অসুস্থ, তাকে তুমি দেখতে যাবে না? তুমি যাও, ফ্রেশ হয়ে ও বাড়িতে যাও, ভাল লাগবে। মা, আমি তো ভাবছি তুমি সেই কখন চলে গেছো, তুমি এখনো যাওনি? না ইয়ে, মানে তোর শাশুড়িকে একটু ডাকতো, একটু কথা বলে যাই। আম্মা তো নামাজ পড়তেছে, ওনার নামাজ পড়ে উঠতে অনেক দেরি হবে। কেন? একটা বুদ্ধি আসছে, শোন বয়।
একটু বয়, একটা ভালো বুদ্ধি আসছে, মন দিয়ে শোন। তুমি আবার কি বুদ্ধি দিবা বলো তো? আর শোন না, এই যে তোর শরীরটা তো এখন যত্নের দরকার, অনেক যত্নের দরকার। এদিকে তোর শাশুড়ি এরকম অসুস্থ হয়ে আসলো, তুই তার দেখাশোনা কেমন করে করবি? এদিকে তুহিনও তো সারাদিন অফিসে থাকে। তার থেকে একটা কাজ কর, তোর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। এসব তুমি কি বলছো মা? বৃদ্ধাশ্রমে? আম্মা কি একা থাকতে পারবে ওখানে? আর যদি রাজি না হয়? তোর যা কথা, আরে ওইখানে একলা থাকবে কেন? ওইখানে কত মানুষ, ওনার বয়সী মানুষে ভরা। উনি ওইখানে বন্ধু পাতাতে পারবে, তারপরে তাদের সাথে গল্প করতে পারবে, তারপরে খেলাধুলা করতে পারবে। ওইখানে দাবা খেলার জায়গা আছে, তারপরে তোর ক্যারাম খেলার ব্যবস্থা আছে, অনেক রকম খেলা আছে। আবার গল্প গুজব করবে, টিভি দেখবে, সারাদিন অনেক আনন্দে কাটাতে পারবে। সবই তো বুঝলাম, কিন্তু ওনার চিকিৎসার কি হবে? চিকিৎসার জন্যই তো উনি ঢাকায় এসেছে। আরে ওইখানে তো 24 ঘন্টা ডাক্তার আছে। আর তাছাড়া শোন, যদি একটু পয়সা দেওয়া যায় না, তাহলে ওইখানে বাইরের থেকেও ডাক্তার এনে চিকিৎসা করাবে, কোনো চিন্তা করিস না। তুমি থামো, তুহিন আসুক, আমি ওর সাথে কথা বলি, আমরা একটু নিজেরা ভেবে দেখি। ভেবে দেখার কিছু নেই, আমি বাড়ি চলে যাব। না মা, আপনি এসব কি বলছেন? আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন, আপনার চিকিৎসার দরকার। বিআই সাহেব, আমি কালকে সকালবেলা এসে আপনার সাথে গল্প করে যাবো। হ্যাঁ, মা, তুমি কিছু মনে করো না। তোমার মা যা বলে গেলেন ঠিক কথাই বলেছেন। মা, তোমাকে কয়েকটা কথা বলবো, কিছু মনে করো না। জি বলুন না। আমার মনে হয় যে তোমার কথাতে একটু ভুল আছে। তুমি যদি তোমার শাশুড়িকে বলতে যে মা, আমি যদি চাকরি করি তাহলে তো এই সংসারে আরেকটা আয়ের পথ খুলে গেল, সংসারে সচ্ছলতা আসলো, আর আপনার ছেলেও কিন্তু একটু হাঁপ ছেড়ে বাঁচবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি যদি কাজ করি তাহলে দুইজনের আয়ে সংসারটা চলবে। আর এই যুগে মা, একজনের আয়ে কিন্তু অতটা সচ্ছলভাবে সুন্দরভাবে চলা যায় না, কারণ এখনকার জীবনযাত্রা খুব কঠিন। এই কথাটাই যদি তুমি এইভাবে গুছিয়ে বলতে, আমার মনে হয় উনি ভালোভাবেই সহজভাবেই কথাটা নিতেন। আর শাশুড়ির সব কথাই তুমি শুনবে, রাখবে, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি যে শাশুড়ি যা বলতে চান তুমি মনোযোগ দিয়ে শোনো। একটা সময়ে মানে যারা আমাদের মতো বয়স, তারা কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়। আমরা চাই যে আমাদের কথা খুব গুরুত্ব দেওয়া হোক, আমাদের কথা খুব গুরুত্ব সহকারে শুনুক, কিন্তু এটার অর্থ এটা না যে আমার সব কথাই রাখতে হবে, তোমার শাশুড়ি সব কথাই রাখবে সেটা না। ওই সব কথা থেকে এমন 2-4টা কথা বের হয়ে আসবে যেটা তোমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তুমি তোমার শাশুড়িকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। তুমি কি পাবে জানো? তুমি যতখানি ওনার জন্য করবে তার চেয়ে অনেক বেশি তুমি পাবে। জানি আমি, কিন্তু সবসময় সব পরিস্থিতিতে আসলে হয় না, হয়ে ওঠে না বলাটা। এইটা তো ঠিক, মানুষ তো আমরা, কিন্তু তারপরেও মা, যে যতটুকু পারো। আমি চেষ্টা করব অবশ্যই। খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমার তো ফিরতে দেরি হয়ে গেল। তুমি মা, তোমরা খেয়েছো? অনেক আগেই খাওয়া দাওয়া শেষ আমাদের। মা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, জার্নি করে এসেছে না, ভীষণ টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, মার রিপোর্ট পেয়েছো? রিপোর্ট তো সবই ভালো, কিন্তু মার বেশ কিছুদিন থাকতে হবে। কিভাবে কি করব এটাই তো বুঝতে পারছি না।
তুমি এত চিন্তা করো না, তুমি খাও, আমি আছি না, আমি সব কিছু দেখতে পারবো। পারবে না, কারণ আমাদের অনাগত সন্তানের জন্য তোমার এখন যে পরিমাণ সময় দিতে হবে, মানে তোমার বিভিন্ন সময় ডাক্তার দেখানো, চেক আপ, নিজের প্রতি নিজের যত্ন, তার উপরে আলাদা করে মায়ের যত্ন, রান্নাবান্না করা, মাকে খাওয়ানো, মার ওষুধপত্র, এগুলো তোমার পক্ষে সম্ভব হবে না। আমি আসলে কি যে করব ভেবেই পাচ্ছি না। আমি ভেবে পেয়েছি। হ্যাঁ, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। রোজ তো প্রতিদিন আমাদের বাড়িতে ঝামেলা করে মার সাথে ঝগড়া লেগে থাকে, কাজ করতে চাচ্ছে না। আমি আর তুমি মিলে ওকে ফুল টাইম এখানে রেখে দেই, তাহলে তো কোনো সমস্যা হয় না। ও মার জন্য রান্না বান্নাও করবে, আমাদের দুজনকে দেখাশোনাও করবে, তাহলে তুমিও চিন্তামুক্ত থাকতে পারবে। করবে না তো, কারণ ও তো টিকটক করে অনেক টাকা আয় করে। তাহলে কি করব? এই এক কাজ করো, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আমি শুনেছি ওখানে অনেকেই থাকে, একই বয়সের মহিলারা বান্ধবী হয়ে যায়, চিকিৎসারও সুব্যবস্থা আছে, খেলাধুলা করা, সময় কাটানো, তারপরে গার্ডেনিং করা, টিভি দেখা, অনেক ভালো সময় কাটে আনন্দ ফুর্তিতে, বুঝছো? আর মাসে মাসে যত যা টাকা লাগে তুমি পাঠিয়ে দিবে, তাহলে তো আর কোনো সমস্যা হবে না। হলো, দেবো, পাঠিয়ে দেবো। আরে ভাইয়া, তুমি এত সকালে? আচ্ছা, তুহিন কোথায়? তুহিন তো ঘুমাচ্ছে। আর তোর শাশুড়ি? আম্মাও ঘুমাচ্ছে। কেন, আমি তুহিনকে ডাকবো? না না, ডাকতে হবে না, তোর সাথেই কথা আছে। আচ্ছা বুঝলাম, তুমি বসো, আগে বসো, কি হয়েছে বলো। কি যে করি আমি বুঝতে পারছি না। মা প্রেমাকে চাকরিটা করতে দিচ্ছে না। আমি ভাবলাম মাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব, মা তো সেটাতেও রাজি হচ্ছে না। আচ্ছা ভাইয়া, মা যখন গ্রামে যেতেই চাচ্ছে না, এক কাজ করো না, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, মাসে মাসে টাকা দিবে, তাহলেই তো হলো। কি বলিস না বলিস, মাকে পাঠাবো বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রম ভালো নাকি? আর বৃদ্ধাশ্রমে গেলে মা আরো বেশি পাগল হয়ে যাবে। কি যে বলো না, মা নিজেই তো আমাকে বলল বৃদ্ধাশ্রম নাকি খুব ভালো, সেখানে নাকি অনেকেই থাকে, সেখানে সব ধরনের ব্যবস্থা আছে, ভালো ডাক্তার আছে, দেখাশোনা করার লোক আছে, টিভি দেখা, খেলাধুলা করা, সব কিছুর ব্যবস্থা আছে, এমনকি সমবয়সী অনেক মহিলারা মিলে বান্ধবীও হয়ে যায়। মা বলেছে তোকে এইসব কথা? হ্যাঁ, তাদের নাকি খুব ভালো সময় কাটে আনন্দ ফুর্তিতে। স্যার বাসায় আছে? স্যারকে দিয়ে তোর কি দরকার? আমি বলছি না তোর মুখ আর দেখতে চাই না। শোনেন, আমার এই মুখ না আমি আপনারা দেখাইতে আসি নাই, আমার স্যালারির জন্য আসছি। আর আমি হইলাম টিকটক গার্ল, আমার মুখ এখন মোবাইলে দেখে। এই যে দেখেন। মা, মা। কি রে বাবা? মা চলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে দিয়ে আসি। না না, আমি বাড়ি যাব না। আমি জানি তো মা, তুমি বাড়িতে গিয়ে একা একা থাকতে পারবে না, এই কারণে তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। চলো। না না, আমি বৃদ্ধাশ্রমে যাব না। আমি মরে গেল বৃদ্ধাশ্রমে যাব না। না না, আমি যাব না। কি মাকে ভয় দেখাচ্ছ কেন? আচ্ছা, তুই আমার নিজের মেয়ে হয়ে অরুণকে কিভাবে এই বুদ্ধিটা দিলি? হ্যাঁ, কিভাবে আবার? তুমি যেভাবে আমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে বললে সেভাবেই বললাম। তাছাড়া আমার শাশুড়ি যদি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে পারে, তুমি পারবে না কেন মা? তুমি তো আমাকে বললা, সেদিন বললা না, বৃদ্ধাশ্রমে একই বয়সী অনেক মহিলারা থাকে, বান্ধবী হয়ে যায়, খেলাধুলা করা, টিভি দেখা, আনন্দ ফুর্তি করার সুব্যবস্থা আছে, কত মজা করতে পারবো। মা কই, তুমি রেডি? চলো তাড়াতাড়ি, আমার সময় নেই, তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। চলো। না না বাবা, আমি বৃদ্ধাশ্রমে যাব না। বিয়ান, চলেন দুজনে একসাথেই যাই, ওখানে ভালো সময় কাটবে। না না, আমি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে পারবো না। জানো ভাইয়া,
আমি তো তুহিনকে বললাম আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, সে তো কি সুন্দর রাজি হয়ে গেল। আমি তো এখনো রাজি। কি মা যাবে তো নাকি? হ্যাঁ অবশ্যই। দেখেন না না, আমি আমার সংসার ছেড়ে, আমার ছেলে মেয়েদের ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। সেই ছোটবেলায় আমি সংসার শুরু করেছি, সংসারটাই আমার সব। সারাদিন স্বামী আর সন্তানদেরকে নিয়ে ভেবেছি সংসার ছেড়েও যে বাইরে কাজ করা যায় সেটা আমার কল্পনারও বাইরে ছিল। এখনকার বউরা সংসারের কাজ আর বাইরের কাজ সমান তালে করতে পারে। আমার কিন্তু এই ধারণা ছিল না, আমার ধারণাটা ভুল ছিল। আমি এই জন্য বৌমাকে বাইরে চাকরি করতে দিতে চাইনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি এখনকার মেয়েরা বাইরের কাজ আর সংসারের কাজ সমান তালে করতে পারে। বৌমা, বৌমা, আমি বড় ভুল করে ফেলেছি। আমার কথায় তুমি কিছু মনে করো না, তুমি অবশ্যই চাকরি করবে, আমি কিছু মনে করব না। মা, আমি কিচ্ছু মনে করিনি। আর তাছাড়া তো সবাই তো এতক্ষণ মজা করছিল আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, আমরা সবাই মিলে প্ল্যান করে তোমার সাথে মজা। তোমাকে আমরা যেতে দেবো কোথাও, এটা তুমি ভাবলে কিভাবে? এতদিন আমি ভাবতাম এই সংসারটা আমার একার, আসলে এই সংসারটা তোমার মা, এই সংসারটা তোমার। আর তোমরা দুইজন বাজারে যাচ্ছ না কেন? বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আজকে আমি নিজে রান্না করব, সবাই মিলে হেভি খানা দানা হবে। মা তুমি কি খাবে বলো তো, কি আনবো বাজার থেকে? বৌমা যা রান্না করে খাওয়াবে আমি তাই খাবো। তাহলে তুমি ইলিশ মাছ এনো, আজকে মার পছন্দের সরষে ইলিশ রান্না করব। একদম। আম্মা আপনি কি খাবেন বলেন? মা কি খাবে? বৌমা যা রান্না করবে তাই খাবো। ঠিক আছে, শুনো, তুমি চিংড়ি মাছ আনবা, আজকে আমি আম্মার পছন্দের চিংড়ি মাছ ভুনা করব।